আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা আলোচনা করব তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ নিয়ে। এটা আসলে খুবই ছোট একটা চ্যাপ্টার, আমরা জানি থিওরি কম। তবে বোর্ডে কিছু না কিছু প্রশ্ন তো আসেই, তাই না? মিনিমাম ধর ২-১টা প্রশ্ন আসবে এখান থেকে ২৫ মার্কের মধ্যে। সো আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের জন্য যা যা লাগে সবকিছু এক ক্লাসে একদম খুবই কম্প্যাক্ট ভাবে করে ফেলতে। তো একদম খাতা কলম নিয়ে বসে পড়ো, পাশে তো অবশ্যই ক্যালকুলেটর থাকে। আমরা শুরু করি। নিচে কোনটা সঠিক এইটা বোঝার আগে আমি তোমাদের টেকনিক বলি। দেখো, উম এখানে আসলে কিভাবে কাজ করে। ধর এটা একটা কুণ্ডলী, তাই না? এই কুণ্ডলী পাশে যখন আমি একটা নর্থ পোলকে নিয়ে আসবো, তখন কি হবে? এখানে একটা নর্থ পোল তৈরি হবে। মানে ধরো আমি এটাকে ঢুকাইতে চাচ্ছি এখানে, তাই না? তখন এ বলবে যে লেন্সের সূত্র অনুযায়ী আমরা জানি এখানে নর্থ পোল তৈরি হবে। বলবে যে না, এখানে তড়িৎ প্রবাহটা এমন ভাবে হবে যাতে এখানে একটা নতুন নর্থ পোল তৈরি হয় এবং এই যে দণ্ডচুম্বকীয় উত্তর মেরু আছে সেটাকে আসতে বাধা দিবে। সো আমরা এই টেকনিকটা এইভাবে অ্যাপ্লাই করবো। আমরা এখানে এন লিখবো, কারণ এখানে একটা নতুন কি হবে, নর্থ পোল তৈরি হবে। এন লেখার পরে এটাকে আমরা একটু মডিফাই করবো, বুঝছো? এইভাবে করব, এটাকে এইভাবে লেস করে দিলাম, মাথা লেস বানাই দিলাম। তাহলে এটাকে কি বোঝাচ্ছে দেখো, এইদিকে। তো এটা বলো তো ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে? তুমি এখানে যে 12 চিন্তা করো, এখানে যে 3, 12 থেকে 3টা না বেজে কি হচ্ছে, 3টা থেকে 12টা বাজতেছে, তার মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এখন যদি আমি নর্থ পোলকে নিয়ে যেতে চাই, এটা ধরো আনতেছি, এখন আবার যদি নিয়ে যেতে চাই যে না আমি এখন নর্থ পোলকে সরাই নিয়ে যাব, তখন ও কি বলবে? একটা গান শুনছো না, যে যদি বন্ধু যাবার চাও ঘাড়ে গামছা থিয়া যাও, আমাদের রংপুর অঞ্চলে একটা ভাওয়াইয়া গান টাইপ, যে তুমি যদি চলে যাইতে চাও তোমার ঘাড়ে গামছাটা রেখে যাইতে হবে, এরকম। আমরা যাইতেই দিবে না। এখন ওই যে লোকটা, ওই যে লোকটা চলে যেতে চাচ্ছে, ওকে আটকাচ্ছে কে? তার বউ, ঠিক আছে? এরকম এখানে নর্থ পোলকে আটকাবে কি সাউথ পোল, যেহেতু বিপরীতধর্মী তাহলে আকর্ষিত হবে, আটকাচ্ছে। তাহলে আমার এখানে কি হবে, একটা নতুন সাউথ পোল তৈরি হবে নর্থ পোলকে আটকানোর জন্য। তাহলে এটাকে আমরা মডিফাই করলাম, মডিফাই করে দেখো এখন দিকটা কোন দিকে আসে, এই দিকে। তাহলে এখন কি চিন্তা করো, 12টা থেকে কয়টা বাজতেছে ভাইয়া? 3টা। তাহলে এখন কিন্তু ঘড়ি কাঁটার দিকে, আগে কি ছিল? ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামাবর্তী। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এখন কি? ঘড়ির কাঁটার দিকে। তার মানে নর্থ পোলকে যখন আবার দূরে সরিয়ে নিব, তখন কি হবে? এখানে একটা সাউথ পোল তৈরি হবে ঘড়ি কাঁটার দিকে, তখন বিদ্যুৎ প্রবাহিত হবে। আবার দেখো, আমি যদি এখন একটা সাউথ পোলকে নিয়ে আসি, তাহলে এখানে কি হবে? একটা সাউথ পোল তৈরি হবে, তাই না? তার মানে দক্ষিণ মেরুকে নিয়ে আসলে আবার তড়িৎ প্রবাহটা কি ধরনের হবে? ঘড়ি কাঁটার দিকে হবে। আবার যদি কি করি, দক্ষিণ মেরুটাকে দূরে সরাই নেই, এখানে কি করছি? নিয়ে আসতেছি, আর এখানে কি করব? দূরে সরাই নিব। এখন দেখো, দূরে সরাই নিলে আবার কি হবে? এখানে নর্থ পোল তৈরি হবে, তাই না? তাহলে এখন তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? 3 থেকে 12টার দিকে হচ্ছে, তার মানে আবার ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আশা করি জিনিসটা বুঝছি। যখন কাছে আসবে তখন বিকর্ষণ করবে, যে না তুই আসিস না। আবার যখন দূরে চলে যেতে ধরবে তখন আটকায় ধরবে, আকর্ষণ করবে। আকর্ষণ করার জন্য বিপরীত মেরু হবে, বিকর্ষণের জন্য একই মেরু হবে। সো আমাদের ঢাকা বোর্ডে একদম প্রথম প্রশ্নটা দেখো কি ছিল, যে আমরা এটাকে প্রবেশ করাচ্ছি কিভাবে। তুমি তীরচিহ্নটা এইভাবে দেখো, এখানে কি হবে? এই কুণ্ডলীর জন্য নর্থ পোল চলে যাচ্ছে, আর এই কুণ্ডলীর জন্য সাউথ পোল আসতেছে। এখন এখানে যেহেতু নর্থ পোল চলে যাইতেছে, তাহলে ওখানে আমি আটকাবো কি দিয়ে ভাইয়া? এখানে এটা, এটা এটা একটা কুণ্ডলী, এটা হচ্ছে আরেকটা কুণ্ডলী ধরলাম। এই দুই কুণ্ডলীর মাঝখানে কি আছে আমার? এইটা থেকে নর্থ পোলটা চলে যাচ্ছে, আবার এখানে সাউথ পোলটা আসতেছে। একদম তোমাদের যেটা বেসিক শিখালাম একটু আগে, তার মানে কি নর্থ পোল চলে গেলে এখানে আমার সাউথ পোল হবে। তাহলে প্রবাহ কোন দিকে হবে? এইদিকে, এস এর দিক মতো করে। আবার এখানে কি সাউথ পোল আসতেছে, তাহলে এখানে আরেকটা সাউথ পোল তৈরি হবে, বিকর্ষণ করবে, যে ঠেলবে। তাহলে এখানেও তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? ঘড়ি কাঁটার দিকে। এখানে ঘড়ি কাঁটার দিকে, এখানে ঘড়ি কাঁটার দিকে। দেখো এটা কোন নাম্বারের সাথে মিলে? ডি নাম্বারের সাথে, তাই না? এই যে ঘড়ি কাঁটার দিকে, এখানেও ঘড়ি কাঁটার দিকে। নর্থ পোলটা চলে যাচ্ছে, আর এখানে সাউথ পোল আসতেছে। জিনিসটা একদম ক্লিয়ার না? প্রশ্ন দেখে কিন্তু প্রথমে প্যাচ খেয়ে যাবা। তো এই জন্য আমি তোমাদের একদম ভালো মতো ক্লিয়ার করে দিলাম। ছবি দেখে আমরা চিন্তা করব। দেখো, একটা তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় কোন সূত্র দ্বারা? ফ্যারাডে প্রথম সূত্র দ্বারা আবিষ্ট তড়িৎ প্রবাহের কারণ জানা যায়, যে ফ্লাক্সের পরিবর্তন হলে তখনই হবে, বুঝছো? এটা দিয়ে কারণ,
ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানা যায় মান, যে ভ্যালুটা কত, ভ্যালু হচ্ছে কি আমার ই সমান মাইনাস ডিআই এন ফাই সমান এল আই, এল ডিআই ডিটি দেওয়া হয়, আর একটা হচ্ছে এন ডিফাই ডিটি। হ্যাঁ, মাইনাস এন ডিফাই ডিটি। আচ্ছা, মাইনাস জিনিসটা এখানে আসবে না, ফ্যারাডের দ্বিতীয় সূত্রে তো মাইনাসের কথা বলা ছিল না, বুঝছো। মান হচ্ছে কি ই সমান এন ডিফাই ডিটি। হ্যাঁ, আর এখানে যে মাইনাস হবে, মাইনাসটা আসছে কোন সূত্র থেকে, লেন্জের সূত্র, বুঝছো। লেন্জের সূত্র থেকে আমরা কি জানি, আবিষ্ট তড়িৎপ্রবাহ আর আবিষ্ট তড়িৎচালক শক্তি দুইটারই দিক জানা যায়। তাহলে দিক জানাটা যায় হলো লেন্জের সূত্র থেকে, দিক। ওকে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র কারণ, দ্বিতীয় সূত্র মান, আর লেন্জের সূত্র হচ্ছে দিক নির্দেশ করে যে কোন দিকে। তো আমরা যেটা বুঝতেছি, আমাদের পরিবর্তন যেদিক হয় তার ঠিক অপোজিট দিকে। তার মানে আমার যদি দেখা যায় তড়িৎ ফ্লাক্স বাড়তেছে, তাহলে আমার কি হবে, ই এর মানটা নেগেটিভ হবে। তড়িৎ ফ্লাক্স যদি কমে, ই এর মান বা তড়িৎচালক শক্তির মানটা পজিটিভ হবে তখন। এটা বন্ধ তারকুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হতে পারে কোষযুক্ত করার কারণে, গতিশীল চুম্বকের কারণে, গতিশীল তড়িৎবাহী কুণ্ডলীর কারণে। আচ্ছা, এটা যদি তড়িৎ কোষ যুক্ত করি তাহলে তো এটার মধ্যে ধরো এটার কুণ্ডলী, ঠিক আছে, বন্ধ তার কুণ্ডলী বলছে। আবার এটার সাথে কোষ যুক্ত করি তাহলে তো চলবেই। তারপর যদি গতিশীল চুম্বক আনি তাহলেও চলবে। এবার যদি গতিশীল তড়িৎবাহী কুণ্ডলী করি, তড়িৎবাহী কুণ্ডলীর মধ্যে কি নরমালি তড়িৎ ফ্লাক্স মানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। ধরা এটার কুণ্ডলী নিয়ে আসলাম, এটা একটা কুণ্ডলী আনলাম। এখন এই কুণ্ডলীর মধ্যে কি করতেছি, এটার মধ্যে দিয়ে তোমার অনেকগুলো বলরেখা বের হচ্ছে, তাই না, বলরেখা বের হয় এখানে, এখানে সোজা বা কাটার এভাবে বলরেখা বের হচ্ছে। তো আমি যখন আনা নেওয়া করবো তখন কি হয়, বলরেখার সংখ্যা এই সবুজ কুণ্ডলীতে পরিবর্তন হবে। তার মানে তখন সেখানে কি হবে, বলরেখার সংখ্যা পরিবর্তন মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন মানে কি ওখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে, তিনটাই। আমরা তিন ভাবে এখানে বের করতে পারবো, তড়িৎ কোষ যুক্ত করে, তারপর একটা চুম্বককে আনা নেওয়া করে ওখানেও বলরেখা পরিবর্তন হবে, তড়িৎবাহী কুণ্ডলী আনলেও বলরেখা পরিবর্তন হবে। চৌম্বক বলরেখার ধর্ম কি, একদম বেসিক কথায় আসি, বলরেখা হলো একক কোনো কিছুর উপর বল। চৌম্বক বলরেখা হলে আমরা এটা চিন্তা করি যে ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এখানটা বিচ্ছিন্ন উত্তর মেরু আমরা চিন্তা করবো, বিচ্ছিন্ন উত্তর মেরু, ঠিক আছে। ধরলাম একটা বিচ্ছিন্ন উত্তর মেরু এটা, তাহলে এইটা যেদিকে বল অনুভব করে কি করবে, চলতে থাকবে, এটাই হলো চৌম্বক বলরেখার দিক। তাহলে দেখো এখান থেকে এইভাবে তোমার কি হবে, একটা বিকর্ষণ পাবে। যদি এখানে থাকে তখন কি হবে, সাউথ পোল একে আকর্ষণ করবে, কেন, কারণ এটা তো তোমার কি বিচ্ছিন্ন উত্তর মেরু ছিল, তাই না। উত্তর মেরু হলে কি, উত্তর মেরুর জায়গায় বিকশিত হবে, আর দক্ষিণ মেরু এখানে কিন্তু আকৃষ্ট হচ্ছে। তারপর ধরলাম এখানে আছে এই জায়গায়, তখন কি হবে, এখানে আকৃষ্ট হবে এইভাবে। আবার ধরলাম এইখানে, তখন এইভাবে বিকশিত হবে, তাই না। তার মানে আলটিমেটলি দেখো বলরেখাগুলো এখান থেকে বের হচ্ছে, এখানে ঢুকে, এখান থেকে বের হয়, এখানে ঢুকে, বের হয়, ঢুকে, এরকম। তাহলে কি হয়, বদ্ধ না, ওখানেই শুরু ওখানেই শেষ। তাহলে এটা কি বদ্ধ বক্ররেখা। পরস্পর কি ছেদ করবে না, বলরেখা মানেই হচ্ছে তোমার কি প্রাবল্যের দিক নির্দেশ করে। কোন একটা জায়গায় ধরো বলরেখা ছেদ করলো, এখানে একটা, এখানে একটা, তাহলে এই পয়েন্ট যে জায়গায় ছেদ করলো তুমি বলো তো এই জায়গায় তাহলে দিক কোন দিকে, যেমন প্রাবল্য এটার দিক কোন দিকে, ঝামেলা হয়ে গেল না। এই জন্য আসলে বলরেখা ছেদ করে না, বরঞ্চ বলরেখা দুইটা মিলে একটা বলরেখা হয়ে যায়, তাই না, এরকম হয়। অথবা এখন অন্যকে পার্শ্বচাপ প্রয়োগ করে সরাই দেয়, এরকম হইতে পারে, যে ধরো এরা ছেদ করবে না, ছেদ না করে কি করবে, দুইটা একে অন্যকে পার্শ্বচাপ প্রয়োগ করে সরাই দিল, এরকম হয়ে গেল। আচ্ছা, তারপর বলরেখা কি উত্তর মেরু থেকে বের হয় এবং দক্ষিণ মেরুর দিকে যায়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে তিনটাই। বলরেখা বদ্ধ বক্ররেখা, তা পরস্পরকে ছেদ করে না, বলরেখা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়। তড়িৎ বলরেখার সাথে পার্থক্য কি, তড়িৎ বলরেখা হচ্ছে খোলা বক্ররেখা, অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু এখানে যেহেতু একই সাথে উত্তর দক্ষিণ দুইটাই এক্সিস্ট করে, উত্তরে শুরু হয় তাই দক্ষিণে শেষ হয়। এরপর দেখো এনপি এর মান কত, এটা জানতে গেলে একদম বেসিক সূত্র জানতে হবে, সেটা হলো আমাদের ইএস বাই ইপি সমান কি এনএস বাই এনপি, আর আই এর বেলাটা উল্টে যাবে, আইপি বাই আইএস। আমার কি দেওয়া আছে দেখো, আইপি আইএস বলা আছে, বের করতে হবে এনপি। আমরা এখন এখান থেকে বের করি, এত প্যাচ না করি। এখন দেখো এখানে তোমার কি দেওয়া আছে, বের করতে হবে এনপি। সো এনপি বাই এনএস সমান কি ভাইয়া, এনপি বাই এনএস মানে হইতেছে আইএস, আই এর বেলাটা উল্টে যাবে, তাই না, উল্টা হলো আইএস বাই আইপি। আইএস এর ভ্যালু কত
50 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 50 লিখলাম, এটা হলো 2, এনএস গিয়ে ওখানে গুণ হবে, তাহলে এনপি সমান কি, এনএস আবার কত বলা, 50, তাহলে 25 ইন্টু 50 কত হয়, 1250, তাহলে আমাদের উত্তর হলো 1250। এরপর দেখো ইএস এর মান বের করতে বলছে, তাই না, ইপি দেওয়া আছে, কিভাবে বের করবো আমরা, আবার আগের মতো ইএস বাই ইপি সমান কি হবে, আইপি আইএস। আইপি এর ভ্যালু কত, আইপি এর ভ্যালু হচ্ছে 2, আইএস এর ভ্যালু 50, ইপি গুণ হবে ইএস এর জন্য, ইপি এর ভ্যালু কত, 240, তাহলে বের করি 240 ইন্টু 2 ডিভাইড বাই 50, 9.6 ভোল্ট, খুবই ইজি ম্যাথ। তারপর দেখো একটা দিক পরিবর্তী প্রবাহের মাত্রা I সমান I নট সাইন ওমেগা টি, কম্পাঙ্ক বিস্তার উভয়কে যদি দ্বিগুণ করি, তাহলে বিস্তার দ্বিগুণ করলে কি সামনে 2 হবে, 2 I নট হবে, ওকে। তারপর যদি কম্পাঙ্ককে দ্বিগুণ করি, আমরা জানি কম্পাঙ্ক মানে কি, ওমেগা টি, ওমেগা মানে আবার সাইন 2 পাই এফ, তাই না, তাহলে ওমেগা প্রাইম কি হবে, এখানে সাইন ওমেগা প্রাইম টি ধরলাম, ওমেগা প্রাইম মানে কি 2 পাই এফ প্রাইম, তাহলে 2 পাই ইন্টু 2 এফ, তাহলে কি হবে 2 ইন্টু 2 পাই এফ, আগে 2 পাই এফ যেটা ছিল এটাকে আমরা কি বলতে পারি, ওমেগা, তাহলে ওমেগা প্রাইম সমান কি হবে আমার 2 ওমেগা, এই জন্য আমরা কি লিখতে পারি, নতুন যে রাশিটা 2 I নট সাইন 2 ওমেগা ইন্টু টি, তাই না, 2 I নট সাইন 2 ওমেগা টি। সো এটা হচ্ছে আমাদের উত্তর, 2 I নট সাইন 2 ওমেগা টি। প্রাথমিক অবস্থায় কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের মান কত। এখন দেখো প্রথম অবস্থায় কি বলছে, কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে রাখা হয়েছে, এটা ধর আমার কুণ্ডলীর তল, ঠিক আছে, খাতাটা আমার কুণ্ডলীর তল, এটাকে আমি যদি লম্বভাবে রাখি তাহলে এটার দিক কি, ওই দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে এই দিকে, বুঝছো, চিন্তা করো, এটার দিক এই দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে এই দিকে, তাহলে কি হবে, লম্বভাবে স্থাপিত, কুণ্ডলীর তল লম্ব হবে, কিন্তু কুণ্ডলীর তলের যে তোমার অভিলম্ব ভেক্টর আছে বা ক্ষেত্রফলের ভেক্টর, সেটা কি চৌম্বক ক্ষেত্রের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না, এটাই জানতে হবে। কুণ্ডলীকে যখন বলবে স্থাপন করা হচ্ছে লম্বভাবে, তার মানে হলো অ্যাঙ্গেলটা কি, এ আর বি এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটা হলো 0 ডিগ্রি। তাহলে চলো আমরা বের করি ভ্যালুটা, আমার ফাই সমান কি হবে, ফাই সমান আমরা জানি এ বি কস থিটা, তাহলে এ বি কস 0, এ এর জন্য ভ্যালু কত 12 ইন্টু 10 টু দি পাওয়ার -4, বি এর জন্য ভ্যালু কত 3, তাহলে 3 বার 36 হয়, তাহলে 3.6 10 টু দি পাওয়ার -3, এখানে -4 দেওয়া আছে, এটা আসলে -3 হবে, বুঝছো, 3.6 10 টু দি পাওয়ার -3 হবে। আচ্ছা, এরপর দেখো উদ্দীপক অনুযায়ী আবিষ্ট তড়িৎচালক শক্তির মান, পরবর্তী 3 সেকেন্ডে ঘুরে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থান করে কে, কুণ্ডলী। আচ্ছা ভাই, কুণ্ডলী যদি 30 ডিগ্রি কোণে অবস্থান করে, আমরা আগে চ্যাপ্টারে তো পড়ে আসছি এরকম, যে ধর একটা কুণ্ডলী ছিল এরকম, কুণ্ডলী না, তুমি একটা তল চিন্তা করো, তল যদি চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থান করে, এটা হলো চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হলো তল, কত অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তাহলে তোমার চৌম্বক ক্ষেত্রের যে অভিলম্ব ভেক্টর আছে সেটার সাথে অ্যাঙ্গেলটা কত হবে, 60 ডিগ্রি না, এইটাই আমরা ইউজ করব। তাহলে আমার এখন কি ফাই টু কত, এ বি কস 60, এ বি কস 60 ডিগ্রি, তাহলে 12 10 টু দি পাওয়ার -4 3 cos 60 ভ্যালু কত, হাফ, তাহলে কত হবে, এটা হবে 1.8, আগে যেহেতু 36 হয়েছিল এখন হবে 1.8 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, তাহলে আমাদের এই যে তড়িৎচালক শক্তির মান আমরা কিভাবে বের করব, টাইম দেওয়া আছে কিন্তু, তাই না, 3 সেকেন্ডে ঘুরে গেছে, তাহলে আমরা আগে বের করব হচ্ছে তোমার ডি ফাই ডিটি, এই ভ্যালুটা কত, পাক সংখ্যা কি একটাই, একটা আয়তাকার কুণ্ডলী, তার মানে একটাই পাক সংখ্যা, তাহলে ডি ফাই কি মাইনাস হয় না সামনে, মাইনাস, তাহলে 1.8 10 টু দি পাওয়ার -3 -3.6 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই 3 কত আসে,
0.6 10 টু দি পাওয়ার -3, বা আমরা বলতে পারি 0.6 মিলিভোল্ট। ঠিক আছে, 0.6 মিলিভোল্ট। আমাদের উত্তর এটাই যে 0.6 মিলিভোল্ট পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। তারপর কোন কুণ্ডলীতে তোমার এত অ্যাম্পিয়ার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহিত করলে এত আবিষ্ট হয়, স্বকীয় আবেশ গুণাঙ্ক কত? এখন স্বকীয় আবেশ গুণাঙ্কের জন্য আমরা যেটা জানি, ই সমান কি, ই সমান হচ্ছে এলআই, তাহলে 2 সমান 0.5, আচ্ছা সরি ই সমান এলআই না, ডিআইডিটি, ডিআইডিটি দিলাম, তাহলে এল এর ভ্যালু বের করতে হবে তাই না, এটার ভ্যালু কত দেওয়া 0.5, তাহলে 2/0.5 কত 4, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 4। 4 কি বলতো হেনরি, তাহলে 4 হেনরি। ইজি ম্যাথে ভাই টাইম নষ্ট করবা না, এই ধরনের ম্যাথে তাতেই ট্রাই করবা। দিক পরিবর্তী প্রবাহের গড় মান আর শীর্ষ মানের মধ্যে সম্পর্ক কি? গড় মান মানে বুঝো, শীর্ষ মান তো আই নট, এটা আমরা জানি। গড় মান মানে হচ্ছে একদম অর্ধচক্রের জন্য, এটা হচ্ছে কি আরএমএস মান বা কার্যকরী মান, সেটা হলো আমাদের এই টার্মগুলো জানতে হবে। কার্যকর মান এটা হচ্ছে আইআরএমএস, আই নট বাই √2। আর যদি বলে গড় মান পূর্ণ চক্রের জন্য কত, পূর্ণ চক্রে তো 0, কারণ আবার আগে অবস্থাতে ফিরে আসে। আর যদি অর্ধচক্র, আই বার বা আই এভারেজ, এটা কি হবে 2/πI0, 2/πI0। তাহলে এখন দেখো কি বলছে, গড় মান আর শীর্ষ মানের মধ্যে সম্পর্ক কোনটা? এখন এই যে দিক পরিবর্তী প্রবাহের গড় মান আর শীর্ষ মানের মধ্যে সম্পর্ক, তাহলে আমরা কি বলতে পারি এখানে? অর্ধচক্রের জন্য গড় মান যদি বোঝায়, এটা হবে 2/πI0। আর যদি বলা থাকে যে কার্যকর মান এবং শীর্ষ মানের তোমার অনুপাত, তখন হবে আইআরএমএস I/√2, বুঝছো? কার্যকর মান বলে এটা হবে, আর গড় মান বলে 2/πI0, এটা। ওকে, তারপর তড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্র তৈরি করা হয়েছে? ট্রান্সফরমার, এখানে তড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে। আমাদের নেক্সট প্রশ্ন হলো, গ্যালভানোমিটারের দিক পরিবর্তী বা এসি ভোল্টেজ 220 ভোল্ট হলে কার্যকর মান কত? দেখো আমাদের অনেক সময় চোখে দেখে আমরা এটা দেখাই ফেলতে পারি 311 ভোল্ট। জিনিসটা আগে ভালো মতো ফিল করো। এই যে 311 ভোল্ট, এটা আসলে কিন্তু তোমার সর্বোচ্চ মান, ঠিক আছে? 311 ভোল্ট এটা হচ্ছে ই নট বা সর্বোচ্চ মান, যেটা এটা হলো 311 ভোল্ট, সর্বোচ্চ বা শীর্ষ মান। কিন্তু কার্যকর মান কোনটা? কার্যকর মান হলো 220 ভোল্টই আসলে, ঠিক আছে? 220 ভোল্ট বা ই নট বাই √2, এইটা। এইখান থেকে আমরা ই নটের ভ্যালুটা আসলে এখান থেকে বের করি যে 220 ইন্টু √2 ভোল্ট বা 311 ভোল্ট। সো এই কারণে এই প্রশ্নে যে উত্তর আছে কার্যকর মান কত, কার্যকর মান 220 ভোল্টই হবে। আর এটা হলো শীর্ষ মান, যদি বলে যে শীর্ষ মান কত, তখন আমরা এটা দেখাবো 311 ভোল্ট দেখাবো। স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের কি হয়? স্টেপ ডাউনের মানে কি, আমরা ওখানে ভোল্টেজ কমাই, কারেন্ট না কিন্তু ভোল্টেজকে কমাই, এটা খেয়াল রাখতে হবে। ভোল্টেজকে যেহেতু কমাই, তার মানে আমরা জানি NS বাই NP সমান কি হয়, VS বাই VP, তারপর সমান IP বাই IS। স্টেপ ডাউন মানে কি, তখন VS টা কম হবে VP এর থেকে, তার মানে এগুলা সবগুলাই কি হবে, লেস দ্যান 1 হবে, সরি এটা কি হবে, লেস দ্যান 1। আমি এটা বলতে পারি যে NP কি হবে, গ্রেটার দ্যান NS, তারপর লেখা যায় VP গ্রেটার দ্যান হয় VS, IS হবে গ্রেটার দ্যান IP ফর স্টেপ ডাউন। বলতো স্টেপ ডাউন কোথায় ইউজ হয়? সর্বকেন্দ্র থেকে তার দিয়ে আসলো, এরপরে তোমার বাসা বাড়িতে যাওয়ার আগে যে ট্রান্সফরমারটা থাকে, যেটার উপরে কাক বসে, বাস্ট হয়ে গেলে উড়ে যায় কাকগুলা, ওইটাই হলো স্টেপ ডাউন, ঠিক আছে? তাহলে আমাদের কি পাইলাম, ওখানে কি হয়, NP গ্রেটার দ্যান NS, EP বা VP গ্রেটার দ্যান VS হবে। আর এটা কিন্তু হচ্ছে না, ওখানে কি হবে, IS গ্রেটার দ্যান IP হবে। সো সঠিক উত্তর আমাদের 2, 3। এরপর দেখো একটা দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে, কম্পাঙ্ক কত? এখন আমরা জানি ভাই এখানে ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে 2πf, 314,
ওমেগা সমান হলো 2 পাই এফ, এটা সমান কত 314। সো এখান থেকে আমরা এফ বের করি, এফ সমান কি 314/2 পাই, 2 ইন্টু 3.14, তাহলে 3.14 এর জন্য কি হবে, উপরে 100 নিচে হবে 2, 100/2 50 হার্টজ। মুখে মুখে করে ফেললাম। এরপর স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কোনটা? আমরা জানি স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। তারপর দেখো পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটা পূর্ণ চক্রের গড় মান কত? যে পূর্ণ চক্র বললে 0 হবে, কারণ আবার আগের অবস্থায় ফিরে আসে। তড়িৎপ্রবাহ মাত্রার কার্যকর মান কত? মানে আগের অবস্থায় ফিরে আসতে বুঝছো, এখান থেকে পুরো চক্র জুড়ে কি আবার এই জায়গায় আসলো। তো এখানে যে ক্ষেত্রফল, এখানে যে ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল কি একে অন্যের বিপরীত। সো আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন আসলে পূর্ণ চক্রের জন্য মাইনাস হয়ে যায় জিনিসটা, বুঝছো? মানে এইটা প্লাস অংশ, এটা মাইনাস অংশ, একসাথে যোগ করলে কি হবে, পুরো 0 হয়ে যাবে। এই কারণে তখন পূর্ণ চক্রের জন্য কারেন্ট বলো বা হচ্ছে তড়িৎচালক শক্তি বলো 0 আসে। কার্যকর মান দেখো, আই এর মান দেওয়া আছে 5, তাহলে কার্যকর মান কি হয় 5/√2, তাহলে 5/√2 অ্যাম্পিয়ার। চৌম্বক ফ্লাক্সের সঠিক গাণিতিক রূপ কোনটা? ফাই সমান এবি cos থিটা। কি রে ভাই, এবি sin থিটা দেওয়া কেন? আচ্ছা, দুইটা এবি sin থিটা দেওয়া, একটা ধরো cos থিটা হবে, cos থিটা, যেটা cos থিটা হবে ওইটা आंसर। একটি দ্বিপরিবাহী প্রবাহের সমীকরণ 100 sin 625 বর্গমূলীয় গড় মান কত? তাহলে এটা 100 কি ভাইয়া আমাদের শীর্ষ মান, তাহলে গড় মান কি হবে, বর্গমূলীয় গড় মান মানে আরএমএস বোঝাইছে তাই না, আমি তোমাদের বলছিলাম আইআরএমএস। এটা কত হয়, আইআরএমএস সমান I0/√2, তাহলে 100/√2, সো এটা কি হবে 70.71। এরপর কোন কুণ্ডলীতে তড়িৎপ্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ফ্লাক্স ও তড়িৎপ্রবাহের মধ্যে সম্পর্ক। এখন আমরা জানি n ফাই সমান li, বুঝছো? n ফাই সমান হলো li, ওই কুণ্ডলীর মধ্যে স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটা হলো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনে কি হবে, তাহলে ফাই আমার i এর সমানুপাতিক, i যখন বাড়বে ফাই এর মানটাও বাড়বে, এটাই। n ফাই সমান li থেকে আমরা বলতে পারি একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন যে স্বকীয় আবেশ গুণাঙ্ক হবে l, আর i, তাহলে i এর সাথে কি ফাই এর সরাসরি সম্পর্ক আছে না, i যদি বাড়ে চৌম্বক ফ্লাক্সও বাড়বে। সো এই কারণে আমাদের গ্রাফ কোনটা হবে এখানে বলো, যেহেতু সমানুপাতিক সম্পর্ক আমাদের গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? যখন i0, কোনো কারেন্ট নাই, ওখানে কোনো চৌম্বক ফ্লাক্স নাই, কারণ কারেন্ট না থাকলে তো চৌম্বক ক্ষেত্রই তৈরি হবে না, তাই না? চৌম্বক ফ্লাক্স কই থেকে আসবে? চৌম্বক ফ্লাক্স কি মাথায় আছে তো? চৌম্বক ফ্লাক্স হচ্ছে তোমার বলরেখার সংখ্যা, কোন একটা তলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাবে, চৌম্বক বলরেখা, সেটা সংখ্যা। দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সর্বোচ্চ মানকে বিস্তার বলে। আচ্ছা, একটা পূর্ণচক্রের গড় মান 0, হ্যাঁ, পূর্ণচক্রের কার্যকর মান শীর্ষ মানের 1/√2 গুণ, এটা ঠিক আছে, সবগুলোই হবে এখানে। তারপর দেখো i sin ওমেগা টি প্রবাহটার শীর্ষ মান কত? এখানে i তার মানে কি এটা 1, মানে যেহেতু কিছু নাই তার মানে এটা 1 থাকলে কি হবে বলতো, শীর্ষ মানটা 1, এখানে শীর্ষ মান হবে 1 অ্যাম্পিয়ার, এই কারণে এখানে নাই, লেখা নাই। দিক পরিবর্তী প্রবাহ শীর্ষ হতে সূত্রপাতে পৌঁছাতে কত সময় লাগে? এইটা যদি একটা প্রবাহ শুরু হয় এখান থেকে, আচ্ছা আমি একটা অন্য কালার নেই, দেখো এখান থেকে শুরু করে শীর্ষতে পৌঁছলো, শীর্ষ থেকে 0 থেকে আবার শীর্ষ, এরকম। তাহলে এটা কি আমার হচ্ছে i0, তাহলে 0 থেকে শীর্ষতে পৌঁছাতে সময় লাগে t4, তাই না? t4, আবার শীর্ষ থেকে 0 তে টোটাল টাইমটা হচ্ছে তখন t2, এখানে হলো 3t/4, এখানে হলো t। এখন তুমি আমাকে বলো এখানে টাইম কত লাগছে, t2 - t4 শীর্ষ থেকে আবার 0 তে আসতে, সো আলটিমেটলি কি 2t - t আসে, তার মানে t/4, সো সময়টা কি লাগে, পর্যায়কালের 4/1 t/4 লাগে। এই যে এতটুকু আসতে কত সময় লাগতেছে, t/2 হলো টোটাল সময়, t/2 থেকে t/4 মাইনাস করো তাহলেই তো হচ্ছে, তাই না? আমাদের t/4 হলো উত্তর। কোন সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কুণ্ডলীর ঘূর্ণন বেগ যদি বৃদ্ধি করে, অর্থাৎ ওমেগাকে যদি আমি বাড়াই, তখন কোনটা বাড়ে?
দেখো ওমেগাকে যদি আমি বাড়াই আই নটও বাড়বে, তো তোমার গড় মানও বাড়বে, মূল গড় মানও তো বাড়বে, তাই না? সবগুলোই বাড়ে, কারণ আমরা জানি এখানে তোমার আই সমান কি আই নট সাইন ওমেগা টি। আচ্ছা, এখন যদি আমি কুণ্ডলী ঘূর্ণন বেগকে বৃদ্ধি করি তাহলে কোনটা অপরিবর্তিত থাকে? এখানে অপরিবর্তিত থাকবে হচ্ছে তোমার আকৃতি গুণাঙ্ক। কেন? আমরা জানি আকৃতি গুণাঙ্ক হচ্ছে দুইটার অনুপাত। আকৃতি গুণাঙ্ক আমাদের কার কার অনুপাত বলতো? এটা যখন আমার প্যাচ লাগে তখন আমি এভাবে খেয়াল রাখি যে আকৃতি গুণাঙ্কের মানটা খেয়াল রাখবে আগে, বুঝছো? একটু শর্টকাট টেকনিক, মানে কি বলা যায়, ফিসলে বুদ্ধি টাইপ। এটা মান হলো 1.1 ভোল্ট, তার মানে একের থেকে বড়। সো আমি খেয়াল রাখতাম এইভাবে যে আমার যেটা ছিল আইআরএমএস এর ভ্যালুটা কি হয় ভাইয়া? আই নট বাই √2, মানে 0.707 অফ আই নট। আর যেটা হলো আই বার আই অ্যাভারেজ, এটা কত? 0.639 আই নট, তাই না? বা 2/π। সো এখানে বড় কে? আইআরএমএস, তার মানে অনুপাতটা কি? আকৃতি গুণাঙ্কের একক হচ্ছে আইআরএমএস ডিভাইড বাই তোমার হচ্ছে আই বার। এটাই হলো আকৃতি গুণাঙ্ক। সো এই ভ্যালুটা কিন্তু সবসময় 1.1 ভোল্টই আছে, এটা কোনো চেঞ্জ হবে না, তাই না? কারণ আই নট তুমি এখানে যাই করো না এখন, আই নটের মান বাড়তেছে, আই নট বাড়লে তোমার গড় মানও বাড়বে, তারপর মূল বর্গমান মানে হচ্ছে আরএমএসটাও বাড়তেছে। কিন্তু আকৃতি গুণাঙ্কে দেখো আই নট কাটাকাটি চলে যাচ্ছে, তো শীর্ষমান বাড়লেও এখানে কোনো সমস্যা নেই। শুধুমাত্র অনুপাত কার মধ্যে? 0.707 আর 0.639 এইটার মধ্যে। সো এটা 1.1 ভোল্টই থাকবে, মানে 1.1ই থাকবে, ভোল্ট না, সরি, এটা তো কোনো একক থাকবে না। হ্যাঁ, এটা কি থাকবে? 1.1ই থাকতেছে, এখানে কোনো চেঞ্জ হবে না। তার মানে আকৃতি গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে না, বাদে বাকিগুলোর পরিবর্তন হচ্ছে। তারপর দেখো নিচে কোন সম্পর্কটা সঠিক? হেনরিটা আসছে কোনখান থেকে? এভাবে আগে চিন্তা করো। আমরা জানি ই সমান এল ডিআই ডিটি। মাইনাসের কথা বাদ দাও, আমরা আগে যেহেতু একক ধরবো তাহলে মাইনাস লিখলাম না। ই এর একক ভোল্ট, এল এর একক ধরলাম আমাদের কি? এল এর একক কি বের করবো, তাই না? এল। আই এর একক অ্যাম্পিয়ার, এটা একক এস। তাহলে এল কি লিখতে পারি আমরা বলো তো? এল সমান এস, ওখানে গিয়ে গুণ হবে না, তাহলে এল সমান কি? ভোল্ট সেকেন্ড, আর অ্যাম্পিয়ার দিয়ে ভাগ। তার মানে 1 হেনরি সমান 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। 1 হেনরি সমান কি হচ্ছে? 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। তাহলে এখানে 1 ভোল্ট পার সেকেন্ড পার অ্যাম্পিয়ার লেখা, এটা হচ্ছে না। তারপর আর কিভাবে করা যায়? আমরা আরেকভাবে করতে পারি যে এন ফাই সমান এল আই। তাহলে ফাই এর একক কি ভাই? ওয়েবার। আর এল ইন্টু এ, তাহলে এল এর একক কি হবে? ওয়েবার পার অ্যাম্পিয়ার। তাহলে 1 হেনরি সমান কি? 1 ওয়েবার পার অ্যাম্পিয়ার। এই সম্পর্কটাই সঠিক। আবার যদি তুমি ওয়েবারকে ইয়াতে লিখতে চাও যে ভাই আমি টেসলা মিটারে নিব কিনা, তাহলে 1 টেসলা মিটার স্কয়ার পার অ্যাম্পিয়ার। তাহলে এখন পার মিটার স্কয়ার আছে না, ওইটা হবে না, টেসলা মিটার স্কয়ার হবে। ঠিক আছে? সো একদম ভালোভাবে লিখে দেই, গুছানো ভাবে, তোমরা খাতায় নোট করে নিবা। 1 হেনরি সমান 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এটা সমানই হচ্ছে 1 ওয়েবার পার অ্যাম্পিয়ার বা 1 টেসলা মিটার স্কয়ার পার অ্যাম্পিয়ার। তিনটা। আচ্ছা, এরপর দেখো চৌম্বক ফ্লাক্স ফাই এর একক কি? ওয়েবার, টেসলা মিটার স্কয়ার, নিউটন পার অ্যাম্পিয়ার মিটার। আচ্ছা, ওয়েবার হয়, টেসলা মিটার স্কয়ার হয় জানি, নিউটন পার অ্যাম্পিয়ার মিটার এটা কার একক জানো? এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের একক, মানে এই যে টেসলার জন্য লেখা যায় কিভাবে দেখো? এফ সমান কি? কিউ ভি বি, এটা আমরা জানি, সাইন থিটার কথা বাদ দিলাম। তাহলে নিউটন, এটার জন্য কি? অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, তাই না? আবার বি এর জন্য মিটার পার সেকেন্ড, আর বি তো আলাদা থাকলোই। সো আমরা এটা লিখতে পারি না বি সমান কি? তাহলে সেকেন্ড সেকেন্ড কাটাকাটি যায়, নিউটন পার অ্যাম্পিয়ার মিটার। বি এর একক হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার মিটার। ওকে, তাহলে আমাদের ফ্লাক্স একক কি হবে? এখানে হবে টেসলা মিটার স্কয়ার এবং ওয়েবার। কথা হলো ভাই আমি তাহলে নিউটন দিয়ে যদি বের করতে চাই তখন কি করব? ভালো কথা, তুমি টেসলাকে মিটার স্কয়ার দিয়ে গুণ দাও। তাহলে ওয়েবারের জন্য কি হবে, মানে ফাই এর জন্য তোমার এরটা হবে নিউটন
পার অ্যাম্পিয়ার মিটার ইনটু মিটার স্কয়ার, টেসলার সাথে যেহেতু মিটার স্কয়ার, সো এটা তখন হবে নিউটন ইনটু মিটার পার অ্যাম্পিয়ার। তার মানে তুমি 3 নাম্বার অপশন হিসেবে পাশে এটা লিখে রাখতে পারো যে সঠিক হইতো কখন, যদি এটা হইতো নিউটন ইনটু মিটার পার অ্যাম্পিয়ার, তখন এটাও এবার নির্দেশ করতো। হেনরি কি 1 ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, তাই না? একটা দিক পরিবর্তিত তড়িৎপ্রবাহের সমীকরণ I সমান 40 sin 628 t অ্যাম্পিয়ার, গড় মান কত? সো গড় মান আমাদের কি বলা যায়, গড় মানে জিরো নাই, যে জিরো থাকতো তাহলে পূর্ণ চক্র ধরে বলতে পারতা, এখন যেহেতু নাই তার মানে শুধুমাত্র একটাই, যে 2/π ধরে আমরা যেটা করব, 2/π × 40 করো, কত আসে? 25.48 অ্যাম্পিয়ার। এরপর দেখো ওয়েবার কিসের একক? ওয়েবার হচ্ছে আমাদের চৌম্বক ফ্লাক্সের একক। বাকিগুলা ভাইয়া চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে তোমার টেসলা, তারপর চৌম্বক প্রবেশতার একক টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। চৌম্বক ভ্রামকের একক, চৌম্বক ভ্রামক কি? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। কিভাবে বের করলাম? আমরা জানি চৌম্বক ভ্রামক মানে হচ্ছে NIA, এর জন্য অ্যাম্পিয়ার, মানে I এর জন্য অ্যাম্পিয়ার, এর জন্য মিটার স্কয়ার। উপরে একটা কুণ্ডলী আছে, নর্থ পোল আসতেছে, যদি নর্থ পোল আসে তাহলে এখানে কি হবে? আরেকটা নর্থ পোল তৈরি হবে। আরেকটা নর্থ পোল তৈরি করার জন্য কি হবে? ঘড়ি কাঁটা বিপরীত দিকে কারেন্ট যাইতো না, আমাদের এটাই পড়ে আসছিলাম। 12, এটা যদি 3 হয় তাহলে 3টা থেকে 12টার দিকে ঘুরতেছে কারেন্টটা বিপরীতমুখী, তো প্রবাহ বাড়তেছে 1, ঘড়ি কাঁটা বিপরীত দিকে হবে। চুম্বক কি আকর্ষণ অনুভব করবে? না, চুম্বক তো বলবে যে তুই আসিস না, বরঞ্চ আমাকে ঠেলে নিয়ে যেতে হবে। মানে এটা তো জানো লেন্সের সূত্র কি? লেন্সের সূত্র এইটাই বোঝায় যে কুণ্ডলী নিজেই তোমাকে টেনে নিয়ে যাবে, তোমাকে নিজে থেকেই কারেন্ট দিবে, এটা এত সোজা না, বরঞ্চ তোমাকেও ঠেলবে, বলবে আসিস না আসিস না, তুমি জোর করে চুম্বকটাকে ভিতরে নিবা। এই জোর করে ভিতরে নেওয়ার জন্য তুমি যতটুকু কাজ করতেছো ঠিক ওই কাজে সমপরিমাণ তড়িৎ শক্তি এখানে পাবা, বা চৌম্বক শক্তি পাবা। বুঝছো জিনিসটা? এইভাবে হয়। মানে তড়িৎ শক্তি কিভাবে হচ্ছে, এখানে চৌম্বক বলের বিরুদ্ধে আমার কাজ করতে হয়, এই কাজটাই পরবর্তীতে মানে ইএমএফ তৈরি করে। তারপর কুণ্ডলীতে যদি 300 পাক থাকে তাহলে 0.05 সেকেন্ডে ওয়েবার ফ্লাক্স পরিবর্তন করা হলে কুণ্ডলীতে কত তড়িৎ আবিষ্ট হবে? আচ্ছা কত এবার এটা আমি একটু দেখে জানাচ্ছি। আচ্ছা প্রশ্নটা হচ্ছে তোমার 50 × 10⁻⁻4 এরকম, 50 × 10⁻⁻4 এত এবার, তাহলে ইজি বের করা না? এটা তো খুব ইজি, যে 300 পাক যদি থাকে তাহলে আমরা কিভাবে বের করব? E সমান n d phi dt, তাহলে n এর ভ্যালু 300, d phi এর ভ্যালু কত ভাইয়া? পরিবর্তন কত? 50 × 10⁻⁻4, t এর ভ্যালু কত? 0.05, সো বের করো ক্যালকুলেটর দিয়ে। কত আসে? 30 ভোল্ট। আচ্ছা এরপর দেখি তোমার কলেজে দিক পরিবর্তী বিদ্যুৎ সরবরাহের লাইনের কম্পাঙ্ক কত? আমেরিকার জন্য 60 হার্টজ, বাংলাদেশের জন্য 50 হার্টজ, খেয়াল রাখবা। তারপরে মানে মিনিটে কি, সরি মিনিট না, সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে, এটাও কিন্তু বলা যায়। আর ব্যাসার্ধের এবং 10 পাকের বায়ু স্বকীয় আবেশ গুণাঙ্ক, টাইপিং মিস্টেক এতগুলা কেন? সরি, তাহলে একটু ক্লাসটা পজ করে দেখি প্রশ্ন কি ছিল। আচ্ছা তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে 0.02 মিটার ব্যাসার্ধের এবং 10 পাকের একটা গোলাকার কুণ্ডলী বায়ু মাধ্যমে স্বকীয় আবেশ গুণাঙ্কের মান বের করা লাগবে আমাদের। আচ্ছা তো কিভাবে বের করতে পারি? দেখো আগে সূত্রটা যাদের খেয়াল নাই তারা আমার সাথে এইভাবে বের করো। আমরা জানি স্বকীয় আবেশের জন্য ফর্মুলা কি? ফাই টোটাল যেটা হবে, বুঝছো? ফাই টোটাল মানে কি? যতগুলো পাক সব পাক মিলাই ফাই টোটাল হবে এলআই। তাহলে এটা কি এন ফাই, একটা পাকের জন্য ফাই কত? একটা পাকের জন্য ফাই হচ্ছে এন ইন্টু ফাই সমান কি এবি কস 0 না? এবি কস 0, জিনিসটা আমি বোঝাই। দেখো এটা একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? কারেন্ট যাচ্ছে, সো এই কারণে কি হবে তোমার এই যে কেন্দ্র বরাবর এইভাবে একটা কি হবে, এটা গোলাকার কুণ্ডলী, ঠিক আছে? এটা ক্ষেত্রফলের দিক কোন দিকে বলো তো? এটা যদি ক্ষেত্রতল হয় তার সাথে লম্ব বরাবর বাইরের দিকে ক্ষেত্রফল, ওকে? আবার তার মানে এ এর দিক যেদিকে, একইভাবে চিন্তা করো আবার বি এর দিকটাও কিন্তু এ এর দিকেই, এই জন্য cos 0 হয়।
এই যে কলমটা ভিতর থেকে বাইরে আসতেছে, এটা যেমন বি এর দিক, এইটাই এর দিক হবে। ওকে, এখন এন আসলো, এর ভ্যালু কত, পাই আর স্কয়ার, আর বি এর ভ্যালু কি আমরা জানি, কেন্দ্রের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কি হয়, মিউ নট এন আই ডিভাইডেড বাই 2r। সো এখন এখানে আবার এল আই এটা আসতেছে, কাটাকাটি করো, আই আই কাটাকাটি যাবে, তাহলে দেখো আই আই যদি কাটো, এল এর ভ্যালু কি আসে, এল সমান আসে মিউ নট পাই, তারপর আর স্কয়ার, আর এটা কাটাকাটি যায় তাই না, কিন্তু এন স্কয়ার আসে, এন স্কয়ার আর বাই 2। এখন ভ্যালুগুলো বসাও, মাইক্রো হেনরি এককে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা করি, প্রথমে হচ্ছে মিউ নট পাই, মিউ নটের ভ্যালু কত বলো তো, 4 পাই 10 টু দি পাওয়ার -7, এটা লিখবা, তারপর আবার পাই, এরপর এন স্কয়ার 10 পাক, তার মানে 10 স্কয়ার, আর এর ভ্যালু কত, 0.02 মিটার, জেড বাই 2, এটা কত আসে 3.947 10 টু দি পাওয়ার -6, তাহলে কি মাইক্রো হেনরি হিসাবে 3.94 আসবে। ওকে, তার মানে আরেকবার সামারাইজ করে দিই, এখানে এটা যেটা বৃত্তাকার তল, এটার মধ্যে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে, আই কারেন্ট যদি প্রবাহিত হয়, এখানে কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। চৌম্বক ক্ষেত্রের জন্য ফর্মুলা কি, মিউ নট এন আই বাই 2r, এটা আমরা জানি। এন আই এর জায়গায় ধরো একটা ভাগ যদি ধরি, তাহলে মিউ নট আই হবে, আর যেহেতু এন সংখ্যক পাক আছে, তার মানে টোটাল কি হচ্ছে, মিউ নট এন আই, ফাই টোটাল যেহেতু আমরা হিসাব করতেছি এখানে, তাই। আচ্ছা, সো এখানে আবার দেখো বি এর যে দিকটা আমরা পাইলাম, বি এর দিক কোন দিকে, এই যে কেন্দ্র বাইরের দিকে। আবার একইভাবে যে তলের ক্ষেত্রফল, এটা যদি বৃত্তাকার তল হয় বা কুণ্ডলী তল, এটা ক্ষেত্রফলের দিকটাও কি বাইরের দিকে, অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা আমাদের জানতে হবে। এরপর দেখো আবিষ্ট চৌম্বক ফ্লাক্সের মান, এখানে আমাদের একটাই লাগবে, সেটা হলো কি বলছে, 2000 পাক বিশিষ্ট আবেশকের মধ্য দিয়ে এত প্রবাহিত হচ্ছে, আবেশকের মান এত, তাহলে এন ফাই সমান এল আই, আমরা তো জানি তাই না, এন ফাই সমান এল আই। সো আমার বের করতে হবে চৌম্বক ফ্লাক্সের মান, ফাই এর ভ্যালু 2000 ইনটু ফাই সমান কি আসে আমাদের 20 10 টু দি পাওয়ার -3 ইনটু 20 অ্যাম্পিয়ার। তাহলে কত আসে আমাদের ফাই এর ভ্যালু, 1020 বাই 2000, ফাই ভ্যালু আসে হচ্ছে ফাই সমান 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 এবার, 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 এবার আসে, এমনি হচ্ছে। ঠিক আছে, এখন কথা হলো এটা কি এখানে আছে অপশনে, নাই, তাহলে প্রশ্নটা একটু ভুল বুঝছো, এখানকার आंसर এটাই হবে, ফাই সমান 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 এবার। কুণ্ডলীতে শক্তি সঞ্চিত থাকে কি হিসাবে, একটাই, চৌম্বক শক্তি হিসাবে। আবেশহীন কুণ্ডলী তৈরি হয় কি হবে, দুই ভাঁজ করে, ধরো আমি একটা কুণ্ডলী বানালাম এরকম ভাবে, কিন্তু এটা না বানায় আমি যদি কি করি, দুইটা করে বানাই, মানে ধরো একটা তারকে প্রথমে এইভাবে পেঁচাইলাম বুঝছো, তারপর এটাকে দিয়ে কুণ্ডলী বানালাম, এরকম হয় কি জিনিসটা, তখন যেটা হবে মানে এক সাইডে যেভাবে কারেন্ট যায়, আর একটা অপোজিট ভাবে কারেন্ট যাবে, ঠিক আছে, একে অন্যের বিপরীতমুখী হয়, তাহলে এখানে যে চৌম্বক ফ্লাক্স তৈরি হয় সেটা একে অন্যের বিপরীত। ছবিটা তোমার বইতে ভালোভাবে পাবা আরো। তাহলে এখানে যদি এইদিকে যায়, কারেন্টটা ওখানে উল্টা দিকে আসে, এখানে এদিকে গেলে এখানে উল্টা দিকে যাবে, এইদিকে গেলে উল্টা দিকে আসে, এরকম হয় জিনিসটা। সেটাই হচ্ছে আমাদের আবেশন কুণ্ডলী। তাহলে কয় ভাঁজ করতে হয়, দুই ভাঁজ করে পাওয়া যাবে। একটা দিক পরিবর্তী প্রবাহকে I সমান 50 sin 400 পাইটি সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। এটা মূল মান এবং অর্ধচক্রের গড় মানের অনুপাত কত। দেখো সোজা কথা হলো IRMS, আমি কিন্তু একটু আগে এটা বের করছি তাই না, IRMS আর I বার, এটা বের করো। IRMS এর জন্য কি I নট বাই √2, এখন অ্যাকচুয়াল ভাবে বের করি, আর এটার জন্য হলো I নট ইন্টু 2 বাই পাই, সো আলটিমেট ভ্যালুটা কি আসে, পাই বাই 2√2। তাহলে করো পাই বাই 2√2 কত আসে, এটা আসবে হচ্ছে 1.1, জানাই আছে, এটা মুখস্থ করার ভ্যালু তাই না, 1.1 আসবে। আচ্ছা, তার মানে এখানে সঠিক উত্তর আমাদের 1.1। নেক্সটে আসি,
220 ভোল্ট সর্বর লাইনের শীর্ষ মান কত? সর্বর লাইন 220 ভোল্টের শীর্ষ মান 311। এটা আমরা পারি। কোন সুষম চৌম্বক ক্ষেত্রে একটা বৃত্তাকার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল পেতে কি করা লাগবে? তাহলে ধরো এটা সুষম চৌম্বক ক্ষেত্র, এটা ভিতরের দিকে ঢুকছে সবগুলা, বুঝছো? তাহলে ক্রস দিলাম। এখন আমার হাতটা কুণ্ডলী, হাত না আমি একটা কলম নিয়ে দেখাই। আচ্ছা এটাই চিন্তা করো, পেপারটা একটা কুণ্ডলী টাইপ, ঠিক আছে? এখন আমি এটা যদি সামনে পিছনে আনা না করি, এখানে সামনে নিলাম পিছনে নিলাম, আগেও যেগুলো বলরেখা প্রবেশ করতেই হবে এখনো প্রবেশ করতেছে, তাই না? উপরে নিলাম নিচে নিলাম, তাহলে এটা তো অনেক বিশাল জায়গা জুড়ে আছে। আমি না হয় এতটুকু আঁকছি, কিন্তু সুষম চৌম্বক ক্ষেত্র মানে বিশাল জায়গা জুড়ে আছে। তো আমি উপরে নিচে করলেও কি বলরেখা আগে ঢুকতো এখন ঢুকতেছে, তাই না? ওকে, তারপর কি করলাম, অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি। অক্ষ যদি এটা গোল হয়, ধরলাম জিনিসটা গোল বস্তু, তাহলে ধরো আমার হাত গোল বস্তু, এটাকে তুমি এভাবে ঘুরে অক্ষের সাপেক্ষে, তাহলে কি কোনো পরিবর্তন হচ্ছে? আগেও 10টা ঢুকতো এখনো 10টাই ঢুকতেছে। তাহলে কখন হবে না? ধরো আমার এটা ছিল গোলাকার, আমি যেটাকে ব্যাসের সাপেক্ষে ঘুরে ধরো এই অবস্থায় রাখছি, তাহলে আগে যেরকম ধরো পাস করতো সবগুলা উপরে গুলা যাইতো, এখন কিন্তু উপরে গুলা যাইতে পারতেছে না, কারণ এটা নিচু হয়ে গেছে, ধরো উপরে আর যাইতে পারতেছে না। সোজা কথা, আমি যখন ব্যাসের সাপেক্ষে হয় ঘোরাবো, তখন কি হয়, প্রতিনিয়ত আমার ক্ষেত্রফল, কার্যকর যেটা ক্ষেত্রফল বলরেখার যাওয়ার জন্য, সেটা কমে যাচ্ছে বা চেঞ্জ হচ্ছে, সোজা কথা কখনো কমবে কখনো বাড়বে। তাহলে আমি যদি বলের সাপেক্ষে মানে ব্যাসের সাপেক্ষে ঘোরাই, তখন কি হবে, চেঞ্জ হচ্ছে এরকম ভাবে, দেখছো? তার মানে আমার কি করতে হবে, ব্যাসের সাপেক্ষে ঘোরাতে হবে। তাহলে তারকে যদি আমরা ব্যাসের সাপেক্ষে ঘোরাই একটা কুণ্ডলীকে, তখনই কেবলমাত্র এখানে কি হবে, তড়িৎচালক বল হবে। কেন? কারণ তখন বলরেখার সংখ্যা পরিবর্তন হবে। আমরা জানি চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হওয়া মানে কি, চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তন হওয়া, সংখ্যা পরিবর্তন হচ্ছে দেখেই আমরা এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি পাবো। নেক্সট দেখো, পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা বন্ধ কুণ্ডলীতে আবিষ্ট মানে তড়িৎচালক বল যে আবিষ্ট হয়, এটা কি বলে, তড়িৎ চৌম্বক আবেশ বলে। একদম মেইন সংজ্ঞা এটা। উপরের চিত্রে দেখো বি বিন্দুতে দিক পরিবর্তী প্রয়োগের সময় কত? একদম শুরু থেকে শুরু করে আবার শীর্ষ মানে আসতে কত সময়, t/2, তারপর 0 থেকে আবার নিচের মানে এখানে আসতে কত, t/4, তাহলে টোটাল কত হয়, 3t/4। এটা তো আমরা জানি, একদম তরঙ্গ চ্যাপ্টার থেকে করে আসতেছি। আর এই পয়েন্ট বলে কি হবে, টি হবে, তাই না? পর্যায়কাল পুরোটাই। কোন দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ দেওয়া আছে, শক্তির গড় বর্গমূল মানটা কত? তাহলে এখানে তোমার 220 কি ম্যাক্সিমাম ভ্যালু না, ই নট, তাহলে তোমার ইআরএমএস কি হবে এখানে, 220/√2। সো এটা বের করো, 220/√2 কি আসে, 220/√2, হ্যাঁ এটা আসে হলো 155.54, 155.54 আসে। এরপর দেখো স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি, হেনরি, তারপর ওয়েবার পার অ্যাম্পিয়ার, এরপর ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এখানে কি আছে, ভোল্ট পার অ্যাম্পিয়ার লেখা, তাহলে সঠিক উত্তর 1 আর 2। অর্ধচক্রের জন্য দিক পরিবর্তীভাবে গড় মান কত হয়? অর্ধচক্র বললে 0.67 ইন্টু আই নট, আর এটা কি কার্যকর মান। একটা এসি উৎসের কি দেওয়া আছে, আমার বিস্তার 220 ভোল্ট, কম্পাঙ্ক 50 হার্টজ, উৎসের সাথে 200 ওহম রোধ যুক্ত করি, তাহলে সোজা কথা আগে 220 ভোল্ট বাই 220 ওহম, এটা কি, এটা হলো আমাদের আই নটের ভ্যালু বা শীর্ষমান। শীর্ষমান কত, তাহলে 1 অ্যাম্পিয়ার, শীর্ষমান পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এইটা আই বার বা গড় মান, তাহলে কি হবে 0.67 ইন্টু 1 অ্যাম্পিয়ার, তাহলে কি 0.67 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আবার তোমার সমীকরণে আস, সমীকরণ কি, আই নট সাইন ওমেগা টি, ওমেগা মানে কি 2 ইন্টু পাই ইন্টু পাই ভ্যালু দেখো 2 ইন্টু 3.14 ইন্টু 50 এত টি। আমরা এটা লিখতে পারি না, আই নট ইন্টু সাইন 50 আর লিখলে কত হয়, 2 গুণ দিলে 100 হয়, 100 ইন্টু 3.4 কি আসে, সাইন 314 না, সাইন 314 বা 314 টি, এটা। সো আমাদের দেখো তিনটা অপশনই সঠিক, শুধুমাত্র ভুল কি আই ম্যাক্স, কারণ আই ম্যাক্স এখানে হইতেছে 1 অ্যাম্পিয়ার, এটা কিভাবে 3.11 অ্যাম্পিয়ার হবে, তাই না? এটা তো সর্বোচ্চ মানই 1 অ্যাম্পিয়ার। সো এই ছিল আমাদের প্রশ্ন, মোটামুটি একদম বোর্ডে যতগুলো টাইপ আসছে আমরা সবগুলো কভার করে ফেলছি। এই চ্যাপ্টারে আর তেমন কোনো কিছু নাই, বাকি সবকিছুই তো ইজি। তোমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে সিকিউ আসলে কম আসে, সিকিউ আগের চ্যাপ্টার থেকে আসতে পারে, চুম্বক থেকে আসলে আগেরটা থেকে আসার চান্স বেশি। এখানে তুমি এমসিকিউর জন্য এখান থেকে যা পড়লা, যেটা নোট করার নোট করবা, আর প্রথমে যেটা বুঝাই দিছিলাম যে কাকে কাছে আনলে কি হবে, কাছে আনলে বিকর্ষণ হবে, তাই না?
নর্থ পোল আনলে নর্থ পোলই সৃষ্টি হবে। আবার যখন দূরে সরাই নিবা, ধরো নর্থ পোলকে দূরে সরাই নিব, আকর্ষণ করার জন্য ওখানে সাউথ পোল তৈরি হবে। তাহলে নর্থ পোল যদি সৃষ্টি হয়, কারেন্টটা কি হয়? তখন হয় ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আর সাউথ পোল সৃষ্টি হলে ঘড়ি কাঁটার দিকে। সেই কনসেপ্টগুলো জানলে এই চ্যাপ্টার মোটামুটি ইজি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।